তিলোত্তমা তার দিকে তাকিয়ে আছে। কমল দুধের গ্লাসের দিকে তাকিয়েই হঠাৎ করে যেন চমকে গিয়ে চিৎকার করে উঠল, এ কি এ কি করে সম্ভব? এর রং তো সাদা থাকার কথা, আর এটা কি করে? আজ আমাদের ফুলশয্যা, আসো, আমাকে আদর করো। কত বছর ধরে অপেক্ষা করে আছি। আমার বিয়ে হবে, আমার বড় আমাকে আদর করবে। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আমি অভিজিৎ। আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আমরা আজকে আবারও চলে এসেছি আপনাদেরকে এক নতুন গল্পের দুনিয়ায় নিয়ে যেতে। আমাদের চ্যানেলে যদি নতুন কোনো শ্রোতাবন্ধু হয়ে থাকেন, তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তাহলে চলুন সরাসরি গল্পে চলে যাই। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, রুম্পা হালদারের কলমে তালদিঘির পেতনি। এই গল্পটি প্রায় 30 বছর আগের। তখনকার সামাজিক ব্যবস্থা এখনের মতন এত উন্নত ছিল না। রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা এত ভালোও ছিল না। এখনও এমন গ্রাম আছে যেখানে পাকা রাস্তা নেই, যোগাযোগ ব্যবস্থাও তেমন একটা ভালো নয়। নিজের সাইকেল, বাইক নিয়ে রাস্তায় চলতে হয়, অথবা অনেক বেশি ভাড়া দিয়ে অটো, রিক্সা রিজার্ভ করে যেতে হয়। এই গল্পটা উত্তর 24 পরগনার কাটোয়ার দিকের একটি প্রত্যন্ত গ্রাম্য এলাকার গল্প। আমি যেহেতু তখনও জন্মাইনি, তাই গল্পটা কতটা সত্যি তা আমি জানি না। এটা আমার দিদার মুখ থেকে শোনা গল্প। দিদা বলেছিল, আমাদের পাশের গ্রামে কমল বলে একটা ছেলে ছিল। তার জন্যই অনেক দিন ধরেই মেয়ে দেখা চলছিল। কমলকে বিয়ে দেওয়ার জন্য তার মা ও তার দিদিরা অনেক মেয়ে দেখেছে। কমলের বাবা ছিল না, 6 বছর আগে তিনি মারা যান। 2 দিদির বিয়ে হয়ে গেছে, তাদের স্বামী পুত্র নিয়ে এক ভরাট সংসার। কমলদের অবস্থা মোটামুটি ভালোই ছিল। অনেক জমি জমা, পাড়ের বাগান সবই ছিল। খাওয়া পড়ার কোনো অভাব তাদের ছিল না। কমলের মায়ের বয়স হয়েছে, বয়স তার 55-র কাছাকাছি। সেই ছোট্টবেলায় 13 বছর বয়সে বিয়ে করে এসেছিল। তখন থেকেই সংসার দেখছে। শাশুড়ি মাতা মারা যাওয়ার পর তিনি হয়েছিলেন বাড়ির কর্ত্রী। এখন বয়স হয়েছে, শরীর ঠিক মতো আর সাথ দেয় না, তাই ভরসা করে সব কাজ তিনি একা একাও করতে পারতেন না। আগে মেয়েরা ছিল সাহায্য করার জন্য, কিন্তু এখন তাদের বিয়ে হয়ে গেছে। সেই জন্য কমলকে তাড়াহুড়ো করে বিয়ের ব্যবস্থা করা হচ্ছে। কমল ছিল বাড়ির ছোট সন্তান, তাই সে খুব আদরের। মা, বাবা, দিদিরা সবাই তাকে খুব ভালোবাসে। অবশেষে কমলের ছোট জামাইবাবুর এক দূর সম্পর্কের আত্মীয়ের মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়ে যায়।
বিয়ে পাকা করার দিন দুই জামাইবাবু, কমল ও তার কাকা জ্যাঠারা গিয়ে বিয়ে ঠিক করে আসে। আগামী 10 দিন পর একটা ভালো বিয়ের লগ্ন আছে, সেই লগ্নেই কমলের বিয়ে হবে। কমলের বয়স 22 বছর আর মেয়েটির 15 চলছে। খুব ফর্সা, টিকলো নাক, ছোট কপাল, মাথায় এক ঢাল কালো রেশমি চুল, বেশ লক্ষ্মীমন্ত শান্তশিষ্ট মেয়ে। নামটিও খুব সুন্দর, শ্রীতমা। কমলের প্রথম দিন দেখেই মেয়েটিকে খুব ভালো লেগে যায়। কমলের জামাইবাবুরা বিয়ের পাকা দেখার দিনই শ্রীতমাকে স্বর্ণ লঙ্কার দিয়ে আশীর্বাদ করে। তেঁতুল পাতা ডিজাইনের গলার হার, কানের দুল, একজোড়া বালা পেয়ে শ্রীতমা খুব খুশি ছিল। সেদিন থেকে শুরু করে বিয়ের দিন পর্যন্ত সেই গয়নাগুলোই পরে থাকতো। কখনো সে একটিবারের জন্য গয়নাগুলোকে কাটছাড়া করেনি। বিয়ের দিন কমল বরের সাজে সেজে গরুর গাড়িতে চেপে গেল বিয়ে করতে। তার বাড়ি থেকে তার শ্বশুর বাড়ির দূরত্ব অনেকটাই ছিল, তাই কমল আর তার আত্মীয়রা সবাই মিলে গরুর গাড়িতে চেপে সকাল সকাল বরযাত্রী যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। বিয়ে বাড়িতে দুপুরের দিকে পৌঁছে যায়। বিয়ে বাড়িতে আয়োজন বেশ ভালোই ছিল। বিয়ে ছিল গোধূলি লগ্নে। বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান শেষ হওয়ার পর খাওয়া দাওয়া সেরে সেই রাত্রেই নতুন বউকে সঙ্গে নিয়ে রওনা দিতে হবে। কমলের শ্বশুর মশাইয়ের অবস্থাও বেশ ভালো। কমলের সদ্য বিবাহিত স্ত্রী খুবই আদরের মেয়ে। পরপর 5টি ছেলের পর একটি মাত্র মেয়ে। বিয়ের সব নিয়ম অনুষ্ঠান শেষ হলে সন্ধ্যার দিকে কমল পা বাড়ায় বাড়ির দিকে নতুন বউকে নিয়ে। গরুর গাড়িতে করে বাড়ি ফিরতে প্রায় 5 ঘন্টা লেগে যাবে। একটা গরুর গাড়িতে কমল, শ্রীতমা আর তার ছোট 2 খুড়তো শালি উঠেছে। ঘোমটার আড়ালে লাজুক মুখে বসে আছে শ্রীতমা। গরুর গাড়ির চালক গাড়িতে একটা হেরিকেন জ্বালিয়ে দিয়েছে। সেই নরম আলোয় শ্রীতমাকে দেখতে স্বর্গের কোনো অপ্সরা মনে হচ্ছিল। শ্রীতমা মাঝে মাঝে মাথার ঘোমটাটা ঠিক করে দিচ্ছিল। আগে তো ঘোমটা দেওয়ার কোনো অভ্যেস ছিল না, তাই শাড়ি পরে ঘোমটা দিতে তার বেশ অসুবিধাই হচ্ছিল। তাই দেখে কমল বলল, এখানে বড় গুরুজন তো কেউ নেই, তাই তোমার ঘোমটা দেওয়ারও কোনো দরকার নেই। মা বলে দিয়েছে আপনাকে দেখেও ঘোমটা দিয়ে থাকতে। আপনি তো আমার স্বামী, আমার গুরুজন। স্বামী কথাটা শুনতে কমলের বেশ ভালোই লাগলো। এক অনাবিল আনন্দের শিহরণ খেলে গেল তার শরীরে।
কমল মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছিল এত সুন্দর একটা মেয়েকে তার স্ত্রী করে পাঠানোর জন্য। গাড়িতে ওঠার সময় সোনামণির মা কৌটো করে মিষ্টি সন্দেশ পাঠিয়েছিল। শ্রীতমা সেখান থেকে মিষ্টি বার করে বাটিতে ঢেলে কমলকে দিল। কমল তা থেকে মিষ্টি নিয়ে প্রথমে তার ছোট দুই শালিকে খাইয়ে দিল। তারপর শ্রীতমাকে খাওয়াতে গেলে সে খুবই লজ্জা পেল, কিন্তু কমলের জেদের কাছে হার স্বীকার করে খেয়ে নিল। শ্রীতমাও একটা মিষ্টি নিয়ে কমলকে খাইয়ে দিল। কমল শ্বশুর বাড়ি থেকে বেরোনোর 3 ঘন্টা পরে এক জঙ্গল ও তাল দিঘি আসে। সেখানে আসতেই শ্রীতমা তার ছোট বোনের কানের কাছে ফিস ফিস করে কিছু যেন একটা বলল। তারপর কমলের ছোট শালি প্রিয়া বলল, জামাইবাবু, দিদি গাড়ি থামাতে বলল। কমল বুঝতে পারল নিশ্চয়ই কোনো দরকার আছে। অনেকক্ষণ আগে খেয়ে দিয়ে বসে আছে তো, তাই হয়তো বাথরুমে যাবে। কমল চালককে গাড়ি দাঁড় করাতে বলল। গরুর গাড়ি দাঁড়াতেই শ্রীতমা নেমে পড়ল। তারপর রাস্তা পার করে পাশের পুকুর পাড়ে চলে যায়। কমল অন্য গরুর গাড়িগুলোকে এগিয়ে যেতে বলল। তারপর শ্রীতমার জন্য অপেক্ষা করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রইল। কিন্তু দেখতে দেখতে প্রায় 15 মিনিট কেটে যাওয়ার পরেও শ্রীতমা আসছে না দেখে কমল তাদের বলল, তোমরা একটু অপেক্ষা করো, আমি একটু বাইরে দিয়ে ঘুরে আসছি। তোমার দিদি এখনো পর্যন্ত এলো না। কমল এগিয়ে যেতে যেতে দেখল শ্রীতমা তার দিকেই আসছে। কমল তাকে বলল, শ্রী, তুমি এত দেরি করলে কেন? শ্রীতমা কোনো উত্তর না দিয়ে তার দিকে হিম শীতল চোখে একবার তাকালো। তারপর আস্তে আস্তে গরুর গাড়িতে গিয়ে উঠল। কমল এমন ব্যবহারে একটু যেন অবাক হলো। শ্রী কোনো কথা না বলে এরকম হনন করে চলে গেল কেন? কমলও তারপর গরুর গাড়িতে গিয়ে উঠল। গরুর গাড়ি চলতে শুরু করলো। ভোর রাতে কমল তার নতুন বউটিকে নিয়ে তার বাড়িতে পৌঁছায়। তার মা দিদিরা নতুন বউকে বরণ করে ঘরে তুলল। আশেপাশের বাড়ি থেকে অনেক লোকজন এসেছে নতুন বউ দেখতে। নতুন বউয়ের চোখের দৃষ্টিতে কিছু একটা ছিল যা নিয়ে সবাই আলোচনা করছিল। তার বোনেরাও অপরিচিত দিদিকে দেখে ভয় পাচ্ছিল। তার শান্ত শিষ্ট দিদির চোখের দুটির হঠাৎ এমন পরিবর্তন ওদের যেন ভাবাচ্ছিল। বিয়ে বাড়ি জমজমাট, একে একে সব স্ত্রী আচার পালন করা হলো। সব কিছুই যেন খুব খারাপভাবে মিটল।
বেশিরভাগ আচারেই বাধা পড়ছিল। দুধে আলতার থালা উল্টে গেল, দুধ জাল দেওয়ার সময় দুধ গেল ছানা হয়ে। বউ ভাতের দিন শ্রীতমার বাড়ির থেকে অনেক আত্মীয় স্বজনরা এসেছে। কমলদের আত্মীয় পাড়া প্রতিবেশীও সবাই আছেন। সবাই মিলে বেশ আনন্দই উপভোগ করে কাটালো। শ্রীতমার খুড়তো দুই বোনও তাদের বাড়ির লোকজনদের সাথে বাড়ি ফিরে গেছে, কিন্তু সবার মনে কিছু খটকা যেন থেকেই গেল। ফুলশয্যার খাট সাজানো হয়েছে খুব সুন্দর করে, ফুলে একদম ভর্তি। ঘরে কমল আর শ্রীতমা বসেছিল। এমন সময় দরজায় টোকা পড়ল। কমল যেন একটু বিরক্ত হলো। তারপর দরজা খুলেই দেখলো তার ছোড় দিদি হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। কমল জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে রইল দিদির দিকে। এই সময় তোদের ঘরে আসতে চাইনি ভাই, কিন্তু কি করব বল, মা জোর করে পাঠিয়ে দিল, তাই তো বাধ্য হয়ে এলাম। এই নে, এই 1 গ্লাস দুধ, আজকের দিনে খেতে হয়। বিয়েতে যে নিয়ম কানুন দেখছিস, এটা তারই একটা নিয়ম, খেয়ে নিস কিন্তু। কমল দুধের গ্লাসটা নিল। কমল দরজা বন্ধ করলো। তার দিদিও চলে গেল। শ্রীতমা তার দিকে তাকিয়ে আছে। কমল দুধের গ্লাসের দিকে তাকিয়েই হঠাৎ করে যেন চমকে গিয়ে চিৎকার করে উঠল। এ কি এ কি করে সম্ভব? এর রং তো সাদা থাকার কথা, আর আর এটা এরকম ঠান্ডা একটা বরফের মতন হয়ে যাচ্ছে কেন? এ কি করে সম্ভব? তখনই শ্রীতমা বলে উঠল, কই দেখি, গ্লাসটা আমাকে দিন তো। কমল দুধের গ্লাসটা শ্রীতমার হাতে দিল। সেই গ্লাসটা হাতে নিয়েই শ্রীতমা ভালো করে গ্লাসের ভিতরে দেখে নিল। তারপর হাসি মুখ করে তার হাতটা অস্বাভাবিক রকমের লম্বা করলো। তারপর কোথা থেকে 1 গ্লাস দুধ নিয়ে এসে কমলের হাতে ধরিয়ে দিল। কমল তো এই দেখে হতবাক, নাকি কল্পনা করছে কিছুই সে বুঝতে পারল না। মানুষের হাত এতটা লম্বা হতে পারে? ভয়ে কমলের সারা শরীর কাঁপতে লাগলো। শরীর ভয়ে ঠান্ডা হয়ে পাথরের মতো হয়ে যায়। শ্রীতমা বলল, কি হলো, ভয় পেয়ে গেলে? ভাবছো আমার হাত এত লম্বা কি করে হলো? আমি যে মানুষ নই গো, আমি তো অশরীরী। আমি তো অনেক বছর আগে মারা গেছি গো। কে 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 তুমি? তাহলে আমার সাথে কার বিয়ে হয়েছে? শ্রীতমা রূপী ভূত বলল, সব বলছি আমি, একটু ধৈর্য ধরে বসো তুমি। এই বলে
শ্রীতমারূপী ভূত বলতে শুরু করলো। আমি তো এখন একটা পেতনি, কিন্তু আগে তো মানুষ ছিলাম। খুব গরিব ঘরের মেয়ে ছিলাম গো। তার উপর আমি দেখতেও ভালো ছিলাম না, তাই আমার কোনোদিন বিয়েও হয়নি। পাড়ার লোকজনদের তামাশা টিটকিরি শুনতে শুনতে আমি মনের দিক দিয়ে ভেঙে পড়েছিলাম। একদিন আমি লজ্জায় ঘৃণায় পুকুরের জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করি। আর সেই থেকেই আমি তালদিঘির পুকুরে বাস করি। তাহলে কি তোমার সাথেই আমার বিয়ে হয়েছে? না, আমার সঙ্গে তোমার বিয়ে হয়নি। গতকাল ভোর রাতে তালদিঘির পুকুরের কাছে যখন গরুর গাড়ি থেকে একটা সুন্দর রমণী নামলো, দেখলাম তার গায়ে সুন্দর শাড়ি গয়না। সে ধীরে ধীরে পুকুর পাড়ের দিকে এগিয়ে গেল। তখন ওই মেয়েটির দামি সুন্দর শাড়ি গয়না দেখে আমার লোভ হয়। আমি তখন মেয়েটির সামনে গিয়ে দাঁড়াই। সে আমার বীভৎস ভয়ঙ্কর রূপ দেখে ভয় পেয়ে যায়। আমি তখন ওর কাছ থেকে শাড়ি গয়না নিতে চাই। আমি ওর কাছে যেতেই ও আরও ভয় পেয়ে গেল, পালাতে চাইল, আর ওর শাড়ি গয়না নিতে দিচ্ছিল না আমায়। সব মেয়েরাই শাড়ি গয়না ভালোবাসে, তাই ও সেগুলি হাতছাড়া করতে কিছুতেই চাইছিল না। আর তখনই আমি ওর ঘাটটা মোটকে দিই। বেঁচে থাকতে তো আমার বিয়ে হয়নি। আমার খুব ইচ্ছা ছিল ভালো সুন্দর দেখতে একটা বর হবে, কিন্তু জীবদ্দশায় সেই ইচ্ছে আমার কখনোই পূর্ণ হয়নি। তাই তো নতুন বউ সেজে এসেছি তোমার সঙ্গে সংসার করব বলে। আমি তোমার বউ হয়েই এই বাড়িতে থেকে যেতে চাই। কমল বাক্যহারা হয়ে যায় এই সমস্ত কথা শুনে। কি করবে সে যেন বুঝে উঠতে পারে না। পেতনি মেয়েটি তখন আবারও বলে উঠল, আজ আমাদের ফুলশয্যা, আসো, আমাকে আদর করো। কত বছর ধরে অপেক্ষা করে আছি। আমার বিয়ে হবে, আমার বড় আমাকে আদর করবে। কথাগুলো বলেই সে এগিয়ে গেল কমলের দিকে। তারপর কমলকে হাত দিয়ে জড়িয়ে ধরল। কমলের মনে হলো তার শরীর থেকে কে যেন সব রক্ত শুষে নিচ্ছে। তার প্রাণবায়ুটুকু যেন এক্ষুনি বেরিয়ে যাবে। পেতনির তীক্ষ্ণ ছুঁচলো নখের আঁচড়ে কমলের শরীর রক্তাক্ত হয়ে উঠল। বিন্দু বিন্দু রক্তের ফোঁটা ঘরের মেঝেতে পড়তে লাগলো। তীব্র যন্ত্রণায় কমল কোকিয়ে উঠল। শরীরের সমস্ত শক্তি এক জায়গায় করে সে ওই পেতনিকে জোরে ধাক্কা মেরে ফেলে দিল। ধাক্কা খেয়ে পেতনি গিয়ে পড়ল ঘরের মধ্যে বাঁধিয়ে রাখা একটা মা কালীর ফটোর উপর। তারপর চিৎকার করে উঠল। কমলও তারপর
আতঙ্কে অজ্ঞান হয়ে যায়। দরজায় প্রবল আঘাতের আওয়াজ পেয়ে কমলের জ্ঞান ফিরে আসে। তখন সে উঠে পড়ে, কিন্তু ঘরে শ্রীতমার রূপ নিয়ে থাকা পেতনিকে আর সে দেখতে পায় না। কমল ক্লান্ত শরীরে ধীর গতিতে উঠে এসে দরজাটা খুলে দেয়। বাড়ির লোকজন তাকে জিজ্ঞাসা করে, কি শালাবাবু, এত বেলা হয়ে গেল, এখনো দরজা খোলার কোনো নামই নেই, কি ব্যাপার? কমল আর নিজেকে স্থির রাখতে পারে না। তার মনোবল ভেঙে গেছে। সে ঠিকভাবে দাঁড়াতেও পারছে না। তাই দেখে জামাইবাবু বলল, কি হলো শালাবাবু, এ তোমার কি অবস্থা? আর তোমার সারা শরীরে এরকম আঁচড়ের দাগ? এ কি, আমাদের নতুন বৌমা কোথায় গেল? কি হলো শালাবাবু? আরে কিছু তো বলো। কমল আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। তার শরীরে যে আর শক্তিটুকু নেই। হঠাৎ সে পড়ে যাচ্ছিল। তখন কমলের দিদিরা তাকে ধরে ফেলে। ছর্দি বলে, কি রে ভাই, তুই এত চুপ করে আছিস কেন? আরে কি হয়েছে বলবি তো? এ ভাই! দিদি, আমাকে আমাকে আগে একটু বসতে দে তোরা, আমি যে আর। কমলের জামাইবাবু একটা চেয়ারে কমলকে বসিয়ে দিল। বাড়ির সকলে তার চারপাশে দাঁড়িয়ে আছে, কি হয়েছে শোনার জন্য। কমল চেয়ারে বসে একটু ধাতস্থ হয়ে ক্ষীণ কণ্ঠে বলতে শুরু করলো, নতুন বউ, নতুন বউ আর নেই রে, নতুন বউ নেই, নতুন বউ নেই, নেই, নেই নতুন বউ। নতুন বউ নেই? কি বলছো কি তুমি? তাহলে কোথায় গেল? আর সে তো ঘরের বাইরেও আসেনি, তাহলে গেল কোথায়? কি বলছিস তুই এসব? ও ও নতুন বউ নয় রে, ও ও কোনো মানুষ নয়, ও ও একটা প্রেতাত্মা। নতুন বউ, নতুন বউ আর ফিরে আসবে না রে, নতুন বউ আর ফিরে আসবে না। কথাগুলো বলেই কমল হাউ হাউ করে কাঁদতে লাগলো। যদিও পুরুষ মানুষ সহজে কাঁদে না। ঠিকঠাক কমল আর নিজেকে ধরে রাখতে পারল না। গতকাল রাতে তার সঙ্গে যা যা ঘটেছে সবই সে বলতে লাগলো। শেষ হলো আমাদের আজকের গল্প রুম্পা হালদারের কলমে তালদিঘির পেতনি। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। চলে আসছি আগামী বুধবার রাত 8টায় আবারও নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।